হঠাৎ সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন আপনি একজন মেয়ে, কিন্তু ঠিক সন্ধ্যা 6টায় বাজতেই হয়ে গেলেন একজন ছেলে, কেমন হবে? শুনতে অসম্ভব, তাই না? কিন্তু এটাই রাজনীর প্রতিদিনের বাস্তবতা। দিনে এক পরিচয়, রাতে আরেক পরিচয়। এক শরীর, কিন্তু দুইটা আলাদা জীবন। সবচেয়ে অবাক করার বিষয়, দুজনের কেউই একে অপরের জীবনের কিছুই মনে রাখতে পারে না, কিন্তু কয়েকটা অপ্রত্যাশিত ঘটনা এই গোপন রহস্যকে সবার সামনে এনে দেয়। এরপর শুরু হয় একের পর এক মজার মজার ঘটনা, ভুল বোঝাবুঝি আর চমকে দেওয়ার মতো টুইস্ট। তাহলে শেষ পর্যন্ত রাজনের কি হবে জানতে হলে দেখতে হবে সম্প্রতি রিলিজ হওয়া ডাবল অকুপেন্সি এর এক্সপ্লেনেশন। প্রতিদিনের মতোই আপনাদের সাথে আমি আরাফাত আছি, আর কথা বলবো না। তাহলে গাইস, চলুন শুরু করা যাক আজকের এই অসাধারণ এবং মজার মুভির এক্সপ্লেনেশন। সালটা 2002। আজ ডিসেম্বর মাসের 12 তারিখ। বেশ রাত হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। প্রসব যন্ত্রণায় চিৎকার করছে। কিছুক্ষণ পরেই ভাল্লি একটা ছেলে সন্তানের জন্ম দেয়। দীর্ঘ 15 বছরের অপেক্ষার পর সন্তানের মুখ দেখতে পেয়ে ভাল্লির স্বামী অরুণ অনেক খুশি। কিন্তু হঠাৎই অরুণের মুখটা মলিন হয়ে যায়, কারণ তার বাচ্চা একদম চুপ হয়ে গেছে। বাচ্চার কোনো সাড়া না পেয়ে অরুণের মনে পড়ে একদিন সে তার স্ত্রীকে নিয়ে এক মন্দিরে গিয়েছিল, আর সেখানে দেবী অরুণকে বলেছিল, তুমি দেব দেবীকে বিশ্বাস করো না বলেই 15 বছর সন্তানের মুখ দেখতে পাওনি। আমার সেবা করো, তাহলে তোমার একটা নয় বরং দুটো সন্তান হবে। অরুণ প্রচন্ড রেগে বৃষ্টির মধ্যেই বাইরে উঠানে এসে তার নবজাতক শিশুকে উঁচু করে বলে, আপনার কথায় আমি দেব দেবীকে বিশ্বাস করেছি, তার বদলে এটাই কি আমার প্রাপ্য ছিল? ভাল্লি 10 মাস কষ্ট সহ্য করেছে এই মরা বাচ্চার মুখ দেখার জন্য বলে সে কান্না করতে থাকে। তখনই হঠাৎ আকাশে একটা দেবীর অবয়ব ফুটে ওঠে। সাথে সাথেই নবজাতকের শরীর আলোকিত হয়ে যায়, আর সে জোরে জোরে কান্না করতে থাকে। সন্তানকে ফিরে পেয়ে অরুণ তাকে বুকে নিতেই কেমন যেন অবাক হয়ে যায়। এরপর বাচ্চাকে নিয়ে ভাল্লিকে দিয়ে বলে, জন্মানোর সময় আমি দেখেছিলাম আমাদের ছেলে হয়েছে, হঠাৎ করেই সে মেয়ে হয়ে গেল কিভাবে বুঝলাম না। ভাল্লিও বসে ওসব নিয়ে ভাবে না, সে তার সন্তানকে পেয়েছে, এটাই তার জন্য বড় বিষয়। কিন্তু পরের দিন বাচ্চাকে খাওয়ানোর সময় হঠাৎ লক্ষ্য করে একটা আলোর ঝলকানি হচ্ছে। সাথে সাথেই বাচ্চা আবারও বদলে ছেলে হয়ে যাচ্ছে। বাবা তখন লক্ষ্য করে ঘড়িতে সন্ধ্যা 6টা বাজে। ঠিক এভাবেই রোজ তাদের বাচ্চা 6টা বাজতেই মেয়ে থেকে ছেলে হয়ে যায়। বাবা মায়ের এমন এক অবস্থা যে তারা কি করবে বুঝতেই পারছে না। আমার কাছে মনে হয় ওই যে দেবী বলেছিল না দুটো সন্তান হবে, হয়তো একটার মধ্যেই দুটো হয়েছে। যাই হোক গাইস, এইসব কাহিনী যদিও কাল্পনিক, তাও মুভি তো মুভি, সো এনজয় ইট। যাই হোক, এটা এমন এক রোগ যে ডক্টরকে দেখালেও বিপদ। তাই বাবা বলে আমরা এই জায়গা বেঁচে দূরে কোথাও চলে যাব। এখানে সব পরিচিত মানুষ আছে, বেশি দিন থাকলে লোক জানাজানি হয়ে যাবে। মা তাদের পছন্দের সুপারস্টার রাজনীর নামে তার 2 ছেলে মেয়ের নাম রাজনী রাখে। বাবার প্ল্যান মতো কয়েকদিনের মধ্যেই সবকিছু বেচে বাবা মা রওনা দেয় কোদাই কানাল নামের নতুন এক গ্রামে। নতুন এই গ্রামে নতুন এক বাড়ি কিনে বাবা মা তাদের এই আজব সন্তানকে নিয়ে বেশ আনন্দে দিন পার করছে। তবে সমস্যা হলো, রাজনী মেয়ে রূপে যত না ভদ্র, ছেলে রূপে ততটাই দুরন্ত। মেয়ে রাজনীর পড়ালেখা করতে ভালো লাগলেও ছেলে রাজনীর পড়ালেখা একটু ভালো লাগে না, আর এজন্যই এরা একে অপরকে কখনো না দেখলেও দুজনকে একদম সহ্যই করতে পারে না। এভাবে দুজন বড় হতে থাকে। একদিন বাবা মা এদেরকে দুজনকেই একে অপরের সাথে কথা বলার জন্য অ্যান্ড্রয়েড ফোন দেয়। ভয়েস নোট সেভ করে এরা এভাবেই একে অপরের সাথে কথা বলতো। মানে যখন ছেলে রাজনী আসতো তখন সে মেয়ে রাজনীর জন্য ভয়েস নোট করে রাখতো, আবার যখন মেয়ে রাজনী আসতো সে তখন ছেলে রাজনীর জন্য ভয়েস নোট করে রাখতো। মেয়ে রাজনী কলেজ পাশ করার পর বাবা মা একদিন কাশিতে যাওয়ার প্ল্যান করে। বাবা অবশ্য বেশ চিন্তায় ছিল যে এরা দুজন একে অপরকে সামলাতে পারবে তো। মা নিশ্চিন্তে তাদেরকে রেখে যেতে বলে। বাবা মা ছেলে রাজনীকে বিদায় দিয়ে চলে যায়। কিন্তু পরের দিন সকাল হতেই রাজনী যখন ঘর থেকে বের হয় তখন কিছু পুলিশ এসে জানায় তার বাবা মা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। মেয়ে রাজনী ছেলে রাজনীর জন্য অপেক্ষা না করেই একাই তার বাবা মায়ের সৎকার করে দেয়। সন্ধ্যায় যখন ছেলে রাজনী আসে তখন সে বাবা মায়ের ছবিতে মালা দেখে বুঝে যায় যে তার মা বাবা আর এই দুনিয়াতে বেঁচে নেই। তার মেয়ে রাজনীর উপর প্রচন্ড রাগ হয়, কারণ সে তার বাবা মাকে শেষ একবার দেখার অধিকারটুকু কেড়ে নিয়েছে। তাই প্রচন্ড রেগে ভয়েস নোটে বলে, আমরা শুধুমাত্র এক শরীরে থাকি, এছাড়া আজ থেকে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। এরপর থেকে এরা দুজন একে অপরের সাথে কথা বলা প্রায় বন্ধই করে দেয়। এই বাড়িতে বাবা আর মায়ের স্মৃতি দিয়ে ভরা, তাই মেয়ে রাজনী নতুন চাকরি পেয়ে এই বাড়ি ছেড়ে নতুন চাকরির জন্য চেন্নাইতে পাড়ি জমায়। রাজনী যেখানে জব পেয়েছে সেই কোম্পানির নাম জিনহাব। রাজনী ইন্টারভিউর জন্য অপেক্ষা করতে রিসেপশনে বসতেই ভেতরে বসে থাকা কার্তিনের রাজনীকে প্রথম দেখাতেই বেশ ভালো লেগে যায়। অবশ্য এটা নতুন কিছু না, বেচারার জীবনে কোনো মেয়ে নেই, তাই মেয়ে দেখলেই সে কফি ডেটের জন্য প্রপোজ করে। তবে বাকি মেয়েদের মতো রাজনীও কার্তিককে মানা করে দেয়। বেচারার মন খারাপ হলেও রাজনী যে এখানেই জব করবে এটা জেনে সে বেশ খুশি মনে চলে যায়। তখনই রাজনীকে HR ডেকে জিজ্ঞেস করে, তোমার এই টুইন DNA টপিকের রিসার্চটা বেশ ভালো লেগেছে, কিন্তু তোমার এই বিষয়ে এত ইন্টারেস্ট কেন?
রজনী বলে পশু পাখি এমনকি পোকামাকড়েও টুইন ডিএনএর অস্তিত্ব আছে, তাই আমার মনে হয় মানুষের মধ্যেও কি এমনটা সম্ভব। এইচআর বলে তুমি যেহেতু ইন্টার্ন তাই এই বিষয়ে রিসার্চ করার জন্য কোনো সময় লিমিট নেই, তুমি তোমার মতো সময় নিয়ে কাজ করো। এরপরে রাজনীকে অফিসের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। রাজনী অবশ্য 6টা বাজার আগেই ভয়েস নোটে বলে দেয় যে আমি তো চাকরি পেয়ে গেছি, তাই হয়তো কয়েকদিন তোমার খরচ চালাতে পারবো, তবে তুমিও চাকরি খুঁজে নাও, আমার টাকায় আরামে ঘুরে বেড়াবে তা হবে না। ছেলে রাজনী আসতেই এই ভয়েস শুনে বেশ ভাব নিয়ে বলে তুমি শিক্ষিত মানুষ তো, তাই একটা চাকরি পেয়েই এত লাফাচ্ছ। আমার মতো মূর্খ কিন্তু ট্যালেন্টেড মানুষের চাকরির অভাব হয় না, অলরেডি চাকরি পেয়ে গেছি। রাজনী এক পাবে এসে খুব ভাব নিয়ে ঢোকে, কিন্তু পরক্ষণই দেখা যায় সে আসলে সেখানে গ্লাস ধোয়ার কাজ করে। এজন্যই বলে যত গর্জে তত বর্ষে না। তখনই বাড়ি আসে রাজু ভাই, যে নিজেকে রাজু স্টিলের মালিক বলে দাবি করে। এত বছরও বেচারা সিঙ্গেল, সেই কষ্টে সে রোজ এই পাবে আসে। রজনীকে এখানে নতুন দেখে বলে আমাকে একটা ড্রিঙ্কস বানিয়ে দাও তো। রজনী ঘাবড়ে বলে আমি তো ইন্টার্ন, তাই ড্রিঙ্কস বানানোর রিস্ক নিব না। রাজু তাকে একটা বান্ডিল থেকে বেশ কিছু টাকা দিয়ে ড্রিঙ্কস বানাতে বললে রজনী খুশি হয়ে যায়, কারণ এখন আর তাকে মেয়ে রাজনীর টাকায় চলতে হবে না। রজনী ড্রিঙ্কস বানিয়ে দিতেই রাজু বেশ খুশি হয়ে যায়। তখনই সুন্দর একটা স্মেল পেতেই রাজু বলে প্রিয়া এসে গেছে। রজনী কৌতূহলবশত প্রিয়াকে দেখার চেষ্টা করলেও ভালো করে তাকে দেখতে পারে না, তাই বার থেকে বের হয়ে প্রিয়ার পিছু করতে থাকে। প্রিয়া তার সেলফিগুলো একবার রিচেক করতে গেলে লক্ষ্য করে একটা ছেলে তার সব ছবিতে আছে, তাই তাকে খুঁজতে খুঁজতে রজনীর কাছে এসে জিজ্ঞেস করে আপনার সমস্যা কি, পিছু করছেন কেন। প্রিয়াকে এভাবে দেখে রজনী বেচারা কথা বলার ভাষা হারিয়ে ফেলে। রজনী বলে একটা ড্রিঙ্কস বানিয়ে দিব, আচ্ছা তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে। রজনীর এত সাহস দেখে প্রিয়া মনে মনে বেশ খুশি হয়, তবুও বেশ ভাব নিয়ে সে সেখান থেকে চলে যায়। রজনীর তখন মনের সুখে সারা রাত বারে কাজ করে। সবাই বাড়ি থেকে চলে গেলেও রাজু নেশায় মাতাল হয়ে সেখানেই পড়ে থাকে। সবাই এবার তার জন্য রজনীকেই দোষ দিয়ে বলে রাজুকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব তার। বাধ্য হয়ে রাজুকে ট্যাক্সি করে এনে রজনী তার বাড়িতে নেমে ড্রাইভারকে বলে রাজুকে তার বলা অ্যাড্রেস নামিয়ে দিতে, কিন্তু মাতাল রাজু সেখানেই নেমে যায়। বাধ্য হয়ে রজনী রাজুকে তার বাড়িতে এনে শুয়ে দেয়, কিন্তু সকাল হতেই রাজু দেখে সে এক সুন্দরীর পাশে শুয়ে আছে। সে ঠিক বুঝে উঠতে পারে না এটা হলো কিভাবে। রজনী তো রাজুকে চেনে না, তাই রেগে গিয়ে রাজুকে তখনই বের হতে বলে। রাজু বলে আরে আমি রাজু স্টিলের মালিক, গতকাল বার থেকে রজনী আমাকে এখানে নিয়ে এসেছে। রজনী বুঝে যায় ছেলে রজনী আসলে কোথায় জব করে। বেশ রেগেই সে রাজুকে কোনো রকম বাড়ি থেকে বের করে। সকালে কম্পিউটারে বসে রজনী তার ব্লাড স্যাম্পল দিয়ে তার এই রেয়ার ডিএনএ রহস্য জানার চেষ্টা করছিল। তখনই হঠাৎ কার্তিক এসে জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি কি নিজের ব্লাড দিয়ে টেস্ট করছো নাকি। রজনী বেশ হকচকিয়ে কম্পিউটার বন্ধ করে বলে এটা আমার পার্সোনাল রিসার্চ, আমি শেয়ার করতে পারবো না। কার্তিক বলে তুমি চাইলে তোমাকে আমি সাহায্য করতে পারি। রজনী তবুও মানা করে দিলে কার্তিক বলে আরে পাশেই তো ক্যাফে, এক কাপ কফি একসাথে খেলে কি আর হবে এমন। কথা দিচ্ছি আজ আর বলবো না, তবে কাল কিন্তু অবশ্যই বলবো। কার্তিকের কথা শুনে রজনীও না হেসে পারে না। এরপর আর কি, বাধ্য হয়ে কফি পান করতে চলে আসে। তবে কার্তিকের এই সরলতা রজনীর বেশ ভালোই লাগে। বাসায় ফিরে ডায়েরিতে সে কার্তিকের কথাই লিখছিল। তখনই হঠাৎ দরজায় বেল বাজলে রজনী বেশ ঘাবড়ে যায়। দরজা খুলতেই দেখে সকালের সেই রাজু। রাজু বলে দেখেন কাল রজনীর বানানো 2 গ্লাস ড্রিঙ্কস পান করে আমি মাতাল হয়ে গিয়েছিলাম, ওকে আমার লাগবে, প্লিজ ওর খোঁজ দিন। রজনী প্রচন্ড ঘাবড়ে যায়, কারণ আর কয়েক সেকেন্ড পরেই 6টা বাজবে, তাই কোন রকম রাজুর মুখের উপর দরজা আটকে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। রাজু লক্ষ্য করে রজনী তাড়াহুড়ায় দরজা না লাগিয়ে চলে গেছে, তাই সেও ভেতরে ঢোকে। আর তখনই তার চোখের সামনে অদ্ভুত এক ঘটনা ঘটে। জলজন্ত একটা মেয়ে ছেলেতে রূপান্তরিত হয়ে যায়। এমন দৃশ্য দেখে বেচারা রাজু কথা বলার ভাষা হারিয়ে ফেলে। বারে এসে রাজু হতবাক হয়ে বলে এটা কিভাবে সম্ভব। রজনী বলে ছোটবেলা থেকেই এমন হচ্ছে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সে মেয়ে রজনী থাকে, আর সন্ধ্যা থেকে সকাল 6টা পর্যন্ত আমি থাকি। তবে খবরদার এটা কাউকে বলবে না। কিন্তু রাজু হেসে বলে বললেও বা কেই বা বিশ্বাস করবে। তখনই প্রিয়া আসলে রজনী হা করে প্রিয়াকেই দেখতে থাকে। প্রিয়া অবশ্য আজ শুধুমাত্র রজনীকেই দেখছে। আজ সে নিজেই বাড়িতে এসে রজনীকে তার জন্য ড্রিঙ্কস বানাতে বলে। রজনী তার স্পেশাল ড্রিঙ্কস বানাতেই প্রিয়া মিষ্টি একটা হাসি দিয়ে চলে যায়। এভাবেই রোজ বারে দেখা, এরপর বাড়ি পর্যন্ত ফলো করা, ধীরে ধীরে গাড়ি চালিয়ে প্রিয়াকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়া। এভাবেই প্রিয়ার প্রেমে পড়ে রজনীর সময় কাটতে থাকে। অফিসের টি ব্রেকে কফি খাওয়ার বাহানায় কার্তিক ইনিয়ে বিনিয়ে রজনীকে প্রপোজ করে দেয়। রজনী পড়ে যায় এক মহাবিড়ম্বনায়। সে এমন এক জীবন কাটায় যেখানে ভালোবাসার কোনো জায়গা কি আদৌ আছে। রাতে রজনী প্রিয়াকে বাসায় নামিয়ে দেওয়ার সময় প্রিয়া বলে সবসময় তো আমাকে ড্রপ করো, আজ না হয় আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। রজনী এবার আর কিছুই বলে না, কারণ যদি তার সত্য ধরা পড়ে যায়, তাই বাহানা বানিয়ে বলে আমার বাসায় যেদিন তুমি প্রথম যাবে সেদিন বাড়িতে মানুষই ভরা থাকবে, সবাই আনন্দ করবে, তোমার আরতি করবে। বলতে না বলতেই রজনীর বাবা মায়ের কথা মনে পড়ে যায়। রজনী মন খারাপ করে বলে তোমাকে কিছু জিনিস জানাতে চাই, তবে সঠিক সময়ের অপেক্ষা করছি। প্রিয়া তখন তার জীবনের সত্য
জানিয়ে বলে, আমি আসলে ক্লাবে মন ভুলাতে যাই। বাবা বিয়ে করে চলে গেছে, সে কোথায় আছে তাও জানি না। আর মা তো অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি বড্ড একা, আমার একা থাকতে ভালো লাগে না, তাই পার্টি করে বেড়াই। রাজনী বলে, চিন্তা করো না, তোমাকে আর একা থাকতে হবে না। প্রিয়ারও ধীরে ধীরে রাজনীকে ভালো লাগে। প্রিয়ার বাসায় আসার পরে রাজনী বিদায় নিয়ে চলে যেতে গেলেই প্রিয়া তাকে ভেতরে ডাকে। রাজনী বলে, না না থাক, অনেক দেরি হয়ে গেছে আর তুমিও ক্লান্ত। প্রিয়ার জোরাজুরিতে রাজনীর মনে থাকা সত্ত্বেও ফোন বের করে দেখে 5:30 বেজে গেছে, তার কাছে আর বেশি সময় নেই। তাই প্রিয়ার কপালে চুমু খেয়ে বের হতেই প্রিয়া জিজ্ঞেস করে, আরতি করার জন্য বাবা মায়ের দরকার পড়ে না তাই না? রাজনী এসে বলে, দেখা যাক কি হয়। অফিসে কাজ শেষ করে রাজনী খেয়াল করে 5:30 বাজে, তাই দ্রুত বের হয়ে যায়। এদিকে রাজনীর সহকর্মী রামা রাজনীর ডেটা থেকে রাজনীর ছেলের রূপ আর মেয়ের রূপের চেহারা ডিএনএ কোডিং করে ম্যাচ করে জানতে পারে এই দুইজন আসলে একই ব্যক্তি। 5:48 বেজে গেছে, রাজনী তখনও ট্যাক্সি পায় না। তখনই রামা সেখানে এসে রাজনীকে লিফট দিতে চায়। রাজনী মানা করে দেয়, কিন্তু সময়ও বেশি নেই দেখে রাজনী তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে। সময় ঘনিয়ে আসছে, তাই রাজনী রাস্তার মাঝেই গাড়ি দাঁড় করাতে বলে। রামা তবুও জোরাজুরি করলে রাজনী জোরে চিৎকার করে গাড়ি দাঁড় করে। যাওয়ার সময় ক্ষমা চেয়ে বলে, আসলে অনেক তাড়া আছে তো, তাই মাফ করবেন। রামা তখন কাউকে কল দিয়ে বলে, রেডি থাকো। রাজনী পায়ে হেঁটেই যাওয়া শুরু করে। হাঁটতে হাঁটতে এক কনস্ট্রাকশন বিল্ডিং এর লেবারদের সাথে ধাক্কা খায়। রাজনী ক্ষমা চেয়ে চলে যেতে লাগলেই লেবাররা রাজনীকে ধরে বসে। এগুলো আসলে রামার সেট করা গুন্ডা। রাজনী কোনো রকমে হাত ছাড়িয়ে দৌড়াতে গেলেই গুন্ডাগুলো ভাবে মেয়েটা হয়তো ভয়ে পালাচ্ছে। রাজনী দৌড়ে ট্রাকের পেছনে চলে আসে। এক গুন্ডা তাকে ধরতে গেলেই রাজনী তাকে এক লাথি দিয়ে ছুড়ে ফেলে দেয়। গুন্ডা তার বাকি সঙ্গীদেরকে বলে, জামা তো একই, কিন্তু মানুষ বদলে গেল কিভাবে? রাজনী 3 পিস আর হিল পরে বেরিয়ে আসে। এক গুন্ডা এগিয়ে আসতেই রাজনী তার হাত মুচড়ে উল্টে দেয়। এক আছাড়। একের পর এক গুন্ডারা রাজনীকে মারতে আসে, আর রাজনী কখনো ওড়না দিয়ে তো কখনো হিল মেরে সবাইকে শুইয়ে দেয়। মারামারির সময় গুন্ডাগুলো রাজনীর জামা ছিঁড়ে দেয়, কিন্তু তাতে আর কি বাসে যায়? সে ছেঁড়া জামা পরেই রাজনী তার ফ্ল্যাটে ফিরে আসে, কারণ সে ছেলে, রাইট? রামাও রাজনীর পিছু করে। এইসব দেখার পর রাজীবকে কল দিয়ে বলে, তোমাকে এক্ষুনি ইন্ডিয়া আসতে হবে। সে ওঠার সময় রাজনী দেখে দরজার সামনে ওয়াইনের বোতল নিয়ে প্রিয়া দাঁড়ানো। রাজনীর এমন অবস্থা দেখে প্রিয়া একদম আকাশ থেকে পড়ে। রাজনী বলে, আসলে কয়েকজনের সাথে মারামারি করতে গিয়েছিলাম। প্রিয়া জিজ্ঞেস করে, কোনো মেয়ের সাথে? রাজনী সেটা নিয়ে কিছু বলতে যাবে, তখনই জিজ্ঞেস করে, তুমি আমার বাসা ঠিকানা কোথায় পেলে? প্রিয়া উপরে ইশারা করে দেখায় রাজু দিয়েছে। যাই হোক, দরজা খুলে ভেতরে নিয়ে গেলে প্রিয়া খেয়াল করে দেয়ালে মেয়ে রাজনীর অ্যাওয়ার্ড ঝুলানো। পুরো রুম জুড়ে মেয়ের জামা কাপড়ে ভরা। রাজনী তার জীবনের সত্য বলতে না পারায় আমতা আমতা করতে থাকে। রাজু ফোরন কেটে বলে, সত্য জানতে হলে তোমাকে 11 ঘন্টা অপেক্ষা করতে হবে। রাজনী এবার দেয় এক ঝাড়ি। প্রিয়া ভুল বুঝে বলে, ও শিফট অনুযায়ী কাজ করো তাই না? দেখো, এই 3 মাস তুমি আমার দুনিয়া দেখেছ, এখন আমি তোমাকে জানতে এসেছি তুমি কে। আমি কিছুই জানি না। তুমি হুট করেই ক্লাবে আমাকে প্রপোজ করলে। আমি ভেবেছিলাম সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাব, তাই এসেছিলাম, কিন্তু এখানের যে অবস্থা দেখছি, সেদিন কত কত মিষ্টি মিষ্টি কথা বললে আত্মীয় স্বজন আসবে, ঢাকঢোল বাজবে, এখন বুঝতে পারছি সেগুলো সব অজুহাত ছিল। আমি তোমাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু দিন শেষে সব ছেলে একই হয়। কিন্তু এখানে এসে দেখছি তুমি আসলে অন্য কারোর সাথেই সময় কাটাও। সে এগুলো বলে বের হতে গেলে রাজনী তাকে আটকে বলে, একটা সুযোগ দাও, আমি তোমাকে সব গুছিয়ে বলবো। কাল সন্ধ্যায় আমি সব জানাবো। প্রিয়া কোনো কথা না শুনে রেগে চলে যায়। পরের দিন ক্লাবে রাজনী অধীর আগ্রহে প্রিয়ার জন্য অপেক্ষা করে, কিন্তু প্রিয়া আর আসে না। রাজীব তখন চেন্নাই এসে পৌঁছায়। রাজনী অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কার্তিক কল দিয়ে জানায়, সিইও এসেছে, অফিসের সবাই অনেক ব্যস্ত, তুমি তাড়াতাড়ি আসো, স্যার আমাদের টিমের সাথে দেখা করতে চায়। রাজনী কল কাটতেই ছেলে রাজনীর ভয়েস মেসেজ শোনে। রাজনী বলছে, বাবা আর মা যাওয়ার পরে জীবনের সব ইচ্ছা মরে গিয়েছিল, কিন্তু প্রিয়ার মধ্যে সেটা ফিরে পেয়েছে, আর এখন সেই খুশিও চলে যাচ্ছে। প্রিয়া আমাকে সারপ্রাইজ দিতে বাসায় এসে তোমার জামা কাপড় দেখে ভেবেছে আমি অন্য কারোর সাথে সম্পর্কে আছি। আমি ওকে এই আসল ব্যাপারটা কিভাবে বোঝাবো? তোমার জন্য আমি প্রিয়াকে হারাতে পারবো না। দেখে নিও, একই জিনিস তোমার সাথেও হবে, তখন বুঝবে আমার কত খারাপ লেগেছে। রাজনী অফিসে আসতেই দেখে রাজীব ক্যান্সার থেরাপি নিয়ে ব্রিফিং দিচ্ছে। রাজনী এসব না শুনেই ছেলে রাজনীর বলা কথাগুলো আনমনে চিন্তা করতে থাকে। রাজীবের ডাকে হঠাৎ তার হুঁশ ফিরে আসে। ক্যান্টিনে বসেও রাজনীর কথাগুলোই ভাবছে। ল্যাবে একজন কাজ করতে গিয়ে টেস্ট টিউব ভেঙে কেমিক্যাল ফেলে দিতেই রিঅ্যাকশনে পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে গেছে। সবাই বেরিয়ে গেলেও রাজনীর কোনো মাথা ব্যথাই নেই, সে স্থির হয়ে বসে থাকে। কার্তিক তাকে কোনো রকমের ডেকে সরিয়ে নিয়ে আসে। কার্তিক জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? সকাল থেকে দেখছি অন্যমনস্ক হয়ে আছো। রাজনী এবার কার্তিককে নিয়ে প্রিয়ার বুটিকে আসে। কার্তিককে বাইরে রেখে রাজনী একাই ভেতরে আসে। রাজনী বলে, আমি রাজনীকে নিয়ে কথা বলতে এসেছিলাম। প্রিয়া টিটকিরি করে বলে, ও তুমি তাহলে সেই মেয়ে?
তোমার অনেক কিছুই দেখেছি। রাজনী বলে, ওকে আমি খুব ভালো করেই চিনি। ও এত বছরের প্রথমে কাউকে পছন্দ করার কথা বলেছে। ওর এমন বিহেভিয়ার আমি আগে কখনো দেখিনি। প্রিয়া জিজ্ঞেস করে, এত বছর মানে তোমরা কত বছর ধরে একসাথে আছো? রাজনী বলে, আমরা একসাথে নেই, তুমি ভুল ভাবছ। কিছু জিনিস আছে যেটা একমাত্র রাজনী তোমাকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারবে। প্রিয়া বলে, দেখো, সম্পর্কে কোনো কিছু লুকালে সেই সম্পর্ক বেশি দিন টেকে না। কাউকে পছন্দ করলে তার সাথে সৎ থাকা উচিত। সত্যটা জানালে অপর মানুষটা অন্তত তোমাকে বুঝতে পারবে। সত্যি বলতে কি জানো, আমি তো ওকে তোমার মতো এতটুকুও চিনি না। আমি জানি না তুমি এখানে কেন এসেছো, কিন্তু রাজনী আমার জন্য এখন আর গুরুত্বপূর্ণ কেউ না। বলেই বের হয়ে গেলে রাজনী অনুরোধ করে বলে, অন্তত 5টা মিনিট ওকে সময় দাও, যেন সে তার কথা বুঝিয়ে বলতে পারে। আর সেটা শুধুমাত্র 6টা বাজার পরই হবে। তারপর প্রিয়া কি করবে সেটা তার নিজের ব্যাপার। রাজনী গাড়িতে উঠতে গেলেই প্রিয়া রেগে জিজ্ঞেস করে, সময়টাও কি তুমি ঠিক করে দিবে নাকি? এদিকে কার্তিক জিজ্ঞেস করে, তুমি কি অফিসে যাবে? রাজনী বলে, না, আমি বাসায় যাব। বাসার কথা শুনে কার্তিকের মনে তো লাড্ডু ফুটতে থাকে। বাসায় এসে কার্তিক খেয়াল করে ঘরে ওয়াইনের বোতল, সিগারেট সব পড়ে আছে, কিন্তু কিছু জিজ্ঞেস করার মতো সাহস পায় না। রাজনী আলমারি খুলতে ছেলেদের শার্ট উপচে পড়ে। রাজনী কোনো রকমের গোছগাছ করে তোয়ালে নিয়ে ওয়াশরুমে যায়। রাজনী প্রিয়ার কথা ভাবতে থাকে। সে ঠিকই বলেছে, যাকে পছন্দ করি তার কাছ থেকে কিছু লুকানো উচিত না। তাই বাইরে এসে বলে, তোমাকে আমি কিছু বলতে চাই। তখন ঘড়িতে 5টা 57 বাজে। কার্তিক রাজনীকে আটকে বলে, আমি জানি তুমি প্রথম যখন এই শহরে এসেছো থাকার জন্য ফ্ল্যাট পাওনি, তাই আপাতত এক ছেলের সাথে থাকো। শপের ওই মেয়েটা ছিল তোমার রুমমেটের গার্লফ্রেন্ড, তাই তো? তুমি এসব নিয়ে চিন্তা করো না। আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু কাহিনীটা আসলে অন্য কিছু। রাজনী বলে, আমি খুশি যে তুমি আমাকে বিশ্বাস করো, কিন্তু কাহিনীটা আসলে অন্য কিছু। 6টার পর আমি আর মেয়ে থাকি না। বলদ কার্তিক বলে, জানি, তুমি তো আমার একটা পরী, মেয়ে কেন হবে? রাজনী ঝাড়ি দিয়ে বলে, এত কিউট হওয়ার দরকার নেই। আসলে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। বলার সাথে সাথেই কার্তিক রাজনীকে হঠাৎ কিস করে। আর তখনই 6টা বেজে যাওয়ায় রাজনীর শারীরিক গঠন পরিবর্তন হওয়া শুরু হয়। ছেলের রূপে পরিবর্তন হলে রাজনী কার্তিককে এমন অবস্থায় দেখে ঘৃণায় ধাক্কা মেরে বলে, ছি, তুমি কে? কার্তিক হতবাক হয়ে ভাবে, এসব কি হলো? কার্তিক বলে, আমি তো রাজনীর বয়ফ্রেন্ড, তুমি কে? দরজা তো বন্ধ, তুমি আসলে কিভাবে? আর আমি তোমাকে কেন কিস করলাম? রাজনী বিরক্ত হয়ে বলে, আমাকে না, তুমি রাজনীকে কিস করেছো। এসব কথা কার্তিকের মাথার উপর দিয়ে যায়। বেচারা পুরাই কনফিউজড। তখনই ফ্ল্যাটে আসে রাজু। কার্তিকের হতবাক চেহারা দেখে জিজ্ঞেস করে, ও সব দেখে ফেলেছে? রাজনী হ্যাঁ বলতেই রাজু সান্ত্বনা দিয়ে বলে, তোমার কি মাথা ঘুরছে? আমার তো এর থেকেও বাজে অবস্থা হয়েছিল। কার্তিক আবার নিজের মতো চিন্তা করে বলে, ও বুঝতে পেরেছি, তোমরা ওই গ্রুপ তাই না, যারা প্রেমের জালে ফাঁসিয়ে টাকা পয়সা লুট করো? ভালোই তো মেকআপ করেছিলে, একদম মেয়ের মতোই লাগছিল। রাজু বলে, আরে প্রথমবার আমিও কনফিউজ ছিলাম, একবার ওর কথা শোনো। রাজনী কোনো কথা না ঘুরিয়ে পেঁচিয়ে জানায়, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজনী মেয়ে হয়ে থাকে, আর সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা রাজনী ছেলে হয়ে যায়। কার্তিক বলে, বাস্তবে এমন কিছুই হয় না, তোমার সত্য আমি সবাইকে বলে দেব। রাজনী প্রচন্ড রেগে কার্তিকের গলা চেপে দেয়ালে ঠেকিয়ে ভয় দেখিয়ে বলে, এই ভুল যদি করো তাহলে আর বাঁচতে পারবে না, এখন এখান থেকে চলে যাও। কার্তিক চলে তো যায়, কিন্তু বেচারা এখনো বিশ্বাসই করতে পারছে না দুনিয়াতে এমন কিছু সম্ভব। এদিকে রাজনী রাজুকে নিয়ে প্রিয়ার বাসার সামনে এসে বলে, 116টা কল দিয়েছি, সাদাসিধে মেসেজ, প্রিয়া কোনো রিপ্লাই দেয়নি। রাজু বুঝিয়ে বলে, এমন হলে তো আমিও কিছু বলতাম না। শোনো, তুমি তখনই খুশি হবে যখন তোমার ভেতরে রাজনী খুশি হবে। রাজনী বলে, সে খুশিই আছে, একমাত্র হতভাগা তো আমি। ওর জন্য জীবনে কিছু করতে পারি না, না স্কুলে গিয়েছি, না কলেজে, না বন্ধুদের সাথে কখনো খেলা করতে পারেছি। রাজু বলে, এটা তো অন্যায়। মেয়ে রাজনী তো রাতের জীবন কখনো দেখেনি, এতে তার কি দোষ? রাজনী বলে, বাবা আর মা যাওয়ার আগে বলেছিল ফিরে আসবে, তখন আমি জানতাম না তাদেরকে আর কখনো দেখতে পারবো কিনা। পরের দিন রাতে দেখি বাবা মায়ের ছবি উপরে ফুল টাঙানো। কেমন লাগে তখন, যখন হঠাৎ কেউ জানতে পারে তার বাবা মা আর নেই। শেষকৃত্য সবকিছু তো একাই করে দিয়েছিল, শেষ সুযোগটাও আমি পাইনি। রাগে আর কষ্টে রাজনী জোরে জোরে চিৎকার করছিল, আর আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। তার কষ্ট ভাগ করে নেয়ার মতো কেউই ছিল না। সেদিন রাজনী সিদ্ধান্ত নেয়, মেয়ে রাজনীর সাথে তার আর কোনো সম্পর্ক নেই। রাজু বুঝিয়ে বলে, এমন করলে জীবনে একা হয়ে যাবে। সঠিক বয়সে একটা বিয়ে করলে আজ আমার মতো তোমার একটা ছেলে থাকতো। রাজনী বলে, আমাকেই তোমার ছেলে ভাবো, তাহলেই তো হলো। একমাত্র তুমিই আমার সব সত্য জানো। আমরা দুজন একসাথে থাকলে আর কখনোই একা হব না। কথাটা রাজুর মনে গেঁথে যায়। তখনই প্রিয়া কল দিয়ে রাজনীকে দেখা করতে ডাকে। খুশিতে রাজনী দৌড় দিলে রাজু অলরেডি রাজনীকে ছেলে মনে করে বলে, সাবধানে যেও বাবা। বাপরে, কি ভালোবাসা। যাই হোক, রাজনী ফিরে এসে রাজুকে জড়িয়ে ধরে দেয় দৌড়। এদিকে কার্তিক গাড়ি চালাতে চালাতে মন খারাপ করে।
রাজনীর জন্য কেনার রিং দেখতে গিয়েই অ্যাক্সিডেন্ট করে বসে। রাজনী প্রিয়ার ফ্যাশন শপে এসে প্রিয়াকে খুঁজতে থাকে। সোফার নিচে মাতাল হয়ে প্রিয়া রাজনীকে ডাকে। প্রিয়া বলে, আজকে আমার জন্মদিন। রাজনী বলে, সরি, জানতাম না। প্রিয়া বলে, সমস্যা নেই, আমিও তো জানতাম না তুমি যে অন্য মেয়ের সাথে সম্পর্কে আছো। তোমরা সব পুরুষ আসলে একই রকম হও। জানো, আমার বাবা কতবার চেষ্টা করেছে আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি বলিনি। রাজনী কথা বলতে গেলে প্রিয়া বলে, তোমার ওই মেয়ে আজকে এসেছিল, তোমার সম্পর্কে অনেক কিছু বলেছে। এটা তো স্বাভাবিক, সে তোমাকেও আমার থেকে বেশি চেনে। রাজনী কথা বলতে চাইলে প্রিয়া কোনো কথাই শোনে না। রাজনীকে জোর করে ড্রিঙ্কস করায়, নিজেও মাত্রাতিরিক্ত ড্রিঙ্কস করে ফেলায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। রাজনী দ্রুত তাকে কোলে নিয়ে বাইরে আসতেই প্রিয়ার বন্ধুরা রাজনীর কাছে এসে প্রিয়াকে কেড়ে নিয়ে হসপিটালে নিয়ে যায়। রাজনী হাসপাতালে গেলে এক বন্ধু চোখ রাঙিয়ে রাজনীর কলার ধরে চলে যেতে বলে। রাজনী প্রচন্ড রেগে বলে, কলার ছাড়ো। হাসপাতালে থাকায় রাজনী শান্ত হয়ে যায়। রাস্তায় দাঁড়িয়ে পায়চারি করতে থাকে। হঠাৎই তখন কার্তিকের সাথে তার দেখা হয়। কার্তিক রেগে জিজ্ঞেস করে, তুমি কি এখানেও আমাকে ফলো করছো? রাজনী বলে, দেখো, আমি এমনিতেই চিন্তায় আছি, এখন আমার মাথা খেও না। কার্তিক বলে, তোমার কিসের চিন্তা? চিন্তা তো আমার। আমি রাজনীর সাথে বিয়ে, বাচ্চা, এমনকি পরিবার নিয়েও স্বপ্ন দেখেছিলাম, আর এখন সেই নেই। বোঝো এই কষ্ট? রাজনী ঠান্ডা মাথায় বলে, দেখো, আমি ঝগড়া করতে চাই না, আর তোমাকে হুমকি দেওয়ার জন্য সরি। কার্তিক একটু সরে গিয়ে কাকে যেন কল দিয়ে বলে, হাসপাতালের সামনেই আছি। রাজনী তখন রাজনীর দেওয়া ভয়েস মেসেজ পায়। রাজনী বলেছে, আজকে প্রিয়ার সাথে কথা বলে বুঝতে পেরেছি আমরা যাকে পছন্দ করি তার সাথে সৎ থাকা উচিত। তাই আমার জীবনের সত্য আমি একজনকে জানাতে যাচ্ছি, তুমিও প্রিয়াকে জানিয়ে দাও, সেও হয়তো মেনে নিবে। না হলে জীবনের শেষ পর্যন্ত এভাবেই থাকতে হবে। কার্তিকের দেরি হওয়ায় কার্তিক অটো নিয়ে যেতে গেলেই রাজনী অটো ছেড়ে দিয়ে বলে, তুমি বাসায় চলো, রাজনী তোমার সাথে 5 মিনিট পর কথা বলবে। বাসায় এসে রাজনী কার্তিককে সাবধান করে বলে, কিছুক্ষণের মধ্যেই রাজনী আসবে। আচমকা এক আলোর ঝলকানি হলে কার্তিক সহ্য করতে না পারায় চোখ বন্ধ করে নেয়। পর মুহূর্তে চোখ খুলে দেখে মেয়ে রাজনী তার সামনেই দাঁড়ানো। কার্তিকের তো এবার মাথা ঘুরতে থাকে, এসব কি হচ্ছে আর কিভাবেই বা সম্ভব? জেনেটিক্যালি তো এমনটা হতেই পারে না। রাজনী বলে, দেখো, আমি জানি বিশ্বাস করাটা সম্ভব না, তুমি এমনটাই রিয়েক্ট করবে। এই জন্যই প্রথম দিন বলেছিলাম আমাদের সম্পর্ক টিকবে না। আমি সত্য বলতে চেয়েছিলাম কারণ আমি তোমাকে পছন্দ করি। তোমার সাথে কথা বলতে, সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। তোমার কাছ থেকে সত্য লুকিয়ে রাখতে মন মানছিল না। আমি জানি আমরা কখনোই এক হতে পারবো না। দুনিয়াতে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় অনেক কারণেই, কিন্তু আমি চাই না এই সত্যটা লুকানোর কারণে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাক। আমার বাবার পরে তুমি প্রথম মানুষ যাকে আমি এতটা বিশ্বাস করেছি। এটা বলেই কিস করতে গেলে কার্তিক জিজ্ঞেস করে, তুমি আবারও বলতে যাবে না তো? রাজনী বলে, এখনো 11 ঘন্টা বাকি। কার্তিক এবার অনেক খুশি হয়ে যায়। কার্তিক রাজনীকে রিং পরিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি, সেটা এনজয় করো, বাকিটা পরে দেখা যাবে। এরপরেই দুজন কাছাকাছি আসে। দুজনের এই সুন্দর মুহূর্তের মধ্যেই হঠাৎই রাজনীর পেটে বেশ ব্যথা হয়। কার্তিক খেয়াল করে চাদরে রক্ত। রাজনী দৌড়ে ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর বের হয়ে এসে বলে, 24 বছর বয়সে এই প্রথম আমার মান্থলি সাইকেল শুরু হয়েছে, মানে এখন আমি একজন পূর্ণাঙ্গ মেয়ে। কার্তিক হতবাক হয়ে বলে, এত বছর পর কিভাবে সম্ভব? রাজনী খাতা, কলম আর ল্যাপটপ খুলে কার্তিককে বায়োলজিক্যালি বুঝিয়ে বলে এমনটা হওয়ার কারণ কি। দুজনের শারীরিক গঠন ভিন্ন হলেও তাদের হার্ট দুজনের মধ্যেই কমন, আর তাই এত বছর পর রাজনীর এমন হয়েছে কারণ তার মনে এখন কার্তিক জায়গা করে নিয়েছে। এসব শুনে কার্তিকের তো মাথা ঘুরতে থাকে। ভাই, আমার মাথা ঘুরতেছে লিটারালি। যাই হোক, রাজনী বলে, তাহলে আমার কথা চিন্তা করো, আমার উপর দিয়ে কি কি যাচ্ছে। কার্তিক বলে, যাই হোক না কেন, আমি তোমার সাথেই আছি। মানুষ হয়তো 24 ঘন্টা একসাথে থাকে, কিন্তু আমি তো 12 ঘন্টা পাবো। যাই হোক, ম্যানেজ করে নিতে হবে। কার্তিক চলে যাওয়ার আগে রাজনী তাকে জড়িয়ে ধরে। কার্তিক তো ভয়ে ভয়ে থাকে, আবার না কখন দেখতে দেখতে সে একজন ছেলেকে জড়িয়ে ধরে বসে। যাই হোক, রাজনী হেসে বলে, এখনো সময় আছে। কার্তিক চলে যাওয়ার পর রাজনী ঘুমিয়ে ঘুমিয়ে আজব স্বপ্ন দেখে যে সে ছেলে রাজনীর বুকে চাকু দিয়ে তাকে মেরে ফেলছে। ঘুমের মধ্যে রাজু কল দেয়। রাজনী ঘুম ঘুম চোখে কল রিসিভ করে জিজ্ঞেস করে, কে বলছেন? রাজু অবাক হয়ে বলে, তুমি কেন কল রিসিভ করেছো? আমি তো ওই রাজনীকে কল দিয়েছি, এই সময় তো তোমার চলে যাওয়ার কথা। এ কথা শুনে রাজনীর হুঁশ ফিরে আসে। লাভ দিয়ে ওঠে, সময় চেক করে দেখে ঘড়িতে 6:30 বেজে গেছে। রাজনী এখনো মেয়ে রাজনী আছে। ও মাই গড! রাজনী হতভম্ব হয়ে যায়। দৌড়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তাহলে কি ওই রাজনী আর কখনোই ফিরে আসবে না? রাজনীর শরীরে এই পরিবর্তনের সাথেই কি চিরকালের জন্য ছেলে রাজনী গায়েব হয়ে গেছে? রাজনী তড়িঘড়ি করে কার্তিককে কল করে বাসায় ডাকে। কার্তিককে জানালে কার্তিক খুশি হয়ে বলে, আর এটা তো সুখবর, ও ফিরে না আসা পর্যন্ত তোমার কাছে অনেক সময় আছে। তুমি সন্ধ্যা 6টার পরের দুনিয়া কখনোই দেখোনি। চলো, এখন তোমাকে তোমার সেই অদেখা দুনিয়া দেখাবো। রাজনীর ভয় করলে কার্তিক বলে, তুমি দিনের বেলায় কার্তিককে দেখেছো, রাতের বেলায় কার্তিককে দেখোনি।
এখন দেখবে বলেই রাজনীকে নিয়ে বেরিয়ে পড়ে। রাজনীও প্রথমবারের মতো রাতের সৌন্দর্য উপভোগ করে। তবে আমার টেনশন হচ্ছে, আসলে ছেলে রাজনী কোথায় গেল। রাজনী আনন্দে এতটাই মশগুল হয় যে ওই রাজনীর কথা ভুলেই যায়। নাইট শো, বৃষ্টি, প্রথমবার চাঁদ দেখা সবকিছুই বেশ উপভোগ করতে থাকে। এদিকে প্রিয়া কল দিলেও কল রিসিভ করে না। অবশ্য কল রিসিভ করে কি বা বলবে। রাজনী তার জীবনের বেস্ট সময় কাটাচ্ছিল কার্তিকের সাথে। একদিন রাজুর কল আসে। এবার স্বপ্নে ছেলে রাজনী চাকু কোলে মেয়ে রাজনীর বুকে মেরে দেয়। সময় ঘুরে দাঁড়ায় আর ঘুম থেকে জেগে উঠে দেখে সে এবার ছেলে রাজনী হয়ে গেছে। কল রিসিভ করলে রাজু জিজ্ঞেস করে, 4 দিন ধরে তুই কোথায় ছিলে? প্রিয়া তোকে কল দিয়েই যাচ্ছে, না পেয়ে আমাকে কল দিয়েছিল। রাজনী অবাক হয়ে ভাবে, 4 দিন কিভাবে হয়ে গেল? প্রিয়াকে হসপিটাল থেকে ছেড়েও দিয়েছে। রাজনী তাড়াতাড়ি রেডি হয়ে প্রিয়াকে কল দেয়, কিন্তু প্রিয়া আর কল রিসিভ করে না। প্রিয়ার বাসা সব জায়গায় যায় কিন্তু কোথাও প্রিয়াকে পায় না। না পেয়ে রাজনী রাজুর ফোন থেকেই প্রিয়াকে কল করে। প্রিয়া কল রিসিভ করতেই বলে, বদলা নিচ্ছিলে নাকি? আমি তোমার কল রিসিভ করছিলাম না বলে তুমিও কি আমার সাথে সেটাই করবে? এই 4 দিন না জানি তোমাকে কতবার কল করেছে। রাজনী বলে, আমি তোমাকে সব বলবো, তুমি শুধু আমাকে 2টা মিনিট সময় দাও প্লিজ, শেষ একটা সুযোগ দাও। প্রিয়া জানায় সে ইসিআর তে তার একটা ফ্রেন্ডের পার্টিতে আছে। রাজনী সেখানে আসে। রাজনী ক্ষমা চাইলে প্রিয়া বলে, এসব কথা বাদ দিয়ে আসল কথা বলো। রাজনী প্রিয়াকে সাইডে নিয়ে এসে দেখে ঘড়িতে 5:59 বাজছে। প্রিয়াকে প্রস্তুত থাকতে বলে। 6টা বাজার সাথে সাথেই রাজনীর চমক দিতে গেলেই তার পরিবর্তন হয় না। রাজনী অবাক হয়ে যায়। আরো 5 সেকেন্ড সময় নিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু এবারও কিছুই হয় না। রাজনী বুঝে উঠতে পারে না এটা আবার কি হলো। প্রিয়ার এসব তামাশা দেখার একটুও সময় নেই, তাই রেগে সে হাঁটা শুরু করে। রাজনীর হঠাৎ প্রচন্ড বুকে ব্যথা শুরু হয়। এবার সত্যি সত্যি তার রূপ পরিবর্তন হয়ে যায়। রাজনী নিজেকে এমন টি শার্ট আর ট্রাউজারে অপরিচিত জায়গায় দেখে অবাক হয়ে ভাবে সে এখানে কিভাবে আসলো। কার্তিককে কল দেয় কিন্তু সেও কল রিসিভ করে না। মেসেজ দিয়ে লোকেশন পাঠিয়ে দিতেই রাজনীর ফোন বন্ধ হয়ে যায়। রাজনী এবার ভয়ে কাচুমাচু হয়ে ফার্ম হাউসের ভিতরের একটা রুমে গিয়ে চার্জার খুঁজে ফোনে চার্জ দেয়। বাইরে তখন কার্তিক এসে পৌঁছায়। রাজনীর রুমে হঠাৎ এক ছেলে এসে রাজনীর সাথে জোর জবরদস্তি শুরু করলে ডিএনএ তে সিগন্যাল পৌঁছানো শুরু হয়। তখনই কার্তিক এসে ছেলেটাকে সরে যেতে বলে। ছেলেটা পাত্তা না দিয়ে রাজনীর দিকে তাকাতেই রাজনী আবারও পরিবর্তন হয়ে ছেলে হয়ে যায়। ছেলেটা অবাক হয়ে ভাবে মেয়েটা গেল কোথায়। রাজনী এবার এক লাথি দিয়ে ছেলেটাকে সরিয়ে দেয়। রাজনী জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে আর আমি আগের মতো পরিবর্তন হচ্ছি না কেন? রাজনীর নিজের উপরে কোনো নিয়ন্ত্রণই নেই। কার্তিক আমতা আমতা করে বলে, এসব আমি আর রাজনী একসাথে সময় কাটানোর পর থেকেই হচ্ছে। এটা শুনে রাজনী প্রচন্ড রেগে যায়। কার্তিক বলে, তুমি চলো, আমার সাথে কথা আছে। রাজনী হাত সরিয়ে দিয়ে বলে, আমি আগে প্রিয়ার সাথে কথা বলবো, তারপর এখান থেকে যাব। দুজনের মধ্যে টানাটানি শুরু হয়ে গেলে এক পর্যায়ে রাজনী ব্যালেন্স হারিয়ে ছিটকে পড়ে যায়। এরই মধ্যে সে আবারও পরিবর্তন হয়ে মেয়ে হয়ে যায়। রাজনী গিয়ে সুইমিং পুলে পড়ে যায়। রাজনী পুল থেকে ভিজে উপরে উঠতেই কার্তিক গিয়ে তার শার্ট খুলে তাকে ঢেকে দেয়। প্রিয়া এসে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? কার্তিক প্রিয়াকে সব জানিয়ে বলে রাজনীর পরিবর্তন কিভাবে 12 ঘন্টা পর পর হয়। সে 12 ঘন্টা ছেলে আর 12 ঘন্টা মেয়ে থাকে। প্রিয়া অবশ্যই এসব বিশ্বাস করতে চায় না। কেই বা বিশ্বাস করবে ভাই? রেগে বলে, এটা কোনো কোরিয়ান মুভি হচ্ছে নাকি? প্রিয়াকে বিশ্বাস করাতে কার্তিক আবারও রাজনীকে পুলের মধ্যে ধাক্কা মারে। ঘটনার আকস্মিকতায় রাজনীর হার্টবিট বেড়ে যায়। সে পানিতে গিয়ে পড়েই ছেলে রাজনী হয়ে ফিরে আসে। এমন পরিবর্তন দেখে প্রিয়া হতবাক হয়ে যায়। এবার বিশ্বাস করে বিষয়টাকে বেশ কুল ভাবেই নেয়। রাজনী জানায়, জন্ম থেকেই এমন হয়ে আসছে। এতদিন ভয়ে ছিলাম যে তুমি সব জানলে কিভাবে রিয়েক্ট করবে, তাই তোমাকে কিছু বলতে পারিনি। প্রিয়া বলে, ভয় তো লাগছে, কিন্তু কি আর করার, বাস্তবতা তো মানতেই হবে। প্রিয়া হঠাৎ কিস করতে গেলেই মাঝখানে কার্তিক বলে, সাবধান, এখন কিন্তু সময় বদলে গেছে। সেদিনের পর থেকে 12 ঘন্টা পর আর পরিবর্তন হচ্ছে না। রাজনী বলে, ওদের এক হওয়ার জন্য রাজনীর প্রথম মান্থলি সাইকেল শুরু হয়। তারপর থেকে এই 4 দিন আমি আর আসতে পারিনি, এজন্যই তোমাকে মেসেজ বা কল করতে পারিনি। সাইকেল শেষ হলে তারপর আসতে পেরেছি। কার্তিক বলে, এখন যেহেতু ওদের সময়ের কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তাই একটু সাবধানে থেকো। যখন খুশি সে আসে, যখন খুশি চলে যায়। ব্যাপারটা এখন অনেকটা ইমোশনের উপর নির্ভর করছে। কোনো কারণে খুশি, রাগ হলে বা ভয় পেলে এই পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাকে একটু সময় দাও, আমি এই কারণটা স্টাডি করে তারপর জানাবো। রাজনী রেগে বলে, তোমার কথা মতো সব হবে নাকি? বলেই প্রিয়াকে কিস করতে গেলেই আবারও সে মেয়ে রাজনী হয়ে যায়। রাজনী ছি ছি বলে দূরে সরে যায়। কার্তিক বলে, এজন্যই মানা করেছিলাম, প্লিজ আমাকে কয়েকদিন সময় দাও, এর একটা সমাধান বের করেই তারপর যা করার করো। প্রিয়া মেনে নিয়ে বলে, ও ফিরে আসলে আমাকে বলবে। রাজনী বলে, ও ফিরে আসলে ও নিজেই সবার আগে তোমার কাছে আসবে। কার্তিক এবার তার মতো করে ডিএনএ অ্যানালাইসিস শুরু করে দেয়। কার্তিকের সাথে ঘুরতে ঘুরতে রাজনী হঠাৎই ছেলে হয়ে যায়। আবার যেখানে দরকার সেখানে ইচ্ছা করে রেগে মেয়ে হয়ে গুন্ডাদেরকে ইচ্ছা মতো মারে। আবার কখনো প্রিয়ার সাথে ঘুরতে ঘুরতে হঠাৎই মেয়ে রাজনী হয়ে যায়। এভাবেই কার্তিক, রাজনী আর প্রিয়ার দিন কাটতে থাকে। কার্তিকের বিরক্ত লাগলেও কিছুই করতে পারে না। কার্তিকের স্যাম্পল নিয়ে ইঁদুর ব্যাঙের উপর এক্সপেরিমেন্ট চালায়। ইঁদুর ব্যাঙ সবই মারা যায়। কখনো কখনো এক্সপেরিমেন্ট করতে করতেও দেখা যায় রাজনী আচমকায় ছেলে হয়ে যাচ্ছে। শত চেষ্টার পর অবশেষে কার্তিক সফল হয়। তার নতুন এক্সপেরিমেন্টের সাবজেক্টগুলো বেঁচে যায়। সমাধান বের করে কার্তিক একটা ট্যাবলেট রেডি করে।
কার্তিক রাজনীকে খুশিতে জড়িয়ে ধরে বলে, তোমার হার্টে আকস্মিক ঝটকার কারণেই এসব হচ্ছিল। রাজনী তো বিশ্বাসই করতে পারে না। কার্তিক ট্যাবলেট দেখালে রাজনী জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় এটা কাজ করবে? কার্তিক বলে 100% শিওর কাজ করবে। তখনই একজন এসে জানায় রাজনীকে রাজীব ডাকছে। রাজনী রাজীবের ক্যাবিনে গেলেই রাজীব রাজনীকে প্রমোশন লেটার সাইন করে দেয়। রাজনী তো মহাখুশি। রাজীব টুইন ডিএনএ রিসার্চ প্রজেক্টে জয়েনিং এর অফার দেয়। রাজনী বলে, ধন্যবাদ, কিন্তু আমি এই রিসার্চটা নিজের মতোই করতে চাই, তাই দুঃখিত। রাজীব ল্যাপটপে একটু ঘাটাঘাটি করতে করতে জিজ্ঞেস করে, তা তুমি কখনো ছেলে হয়ে যাও আবার কখনো মেয়ে হয়ে যাও, তাই না? এমন কথা শুনে রাজনী হতবাক হয়ে যায়। সে কিভাবে জানলো? রাজীব ল্যাবের সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে রাজনী হঠাৎই ছেলে হয়ে যাচ্ছে। গল্প চলে আসে অতীতে। ছোটবেলায় যখন প্রথম রাজনীর মধ্যে এই সমস্যা দেখা যায়, রাজনীর বাবা মা তাকে হসপিটালে চেক আপের জন্য নিয়ে যায়। তখন ডক্টর ছিল এই রাজীব। রাজীবই এমন ঘটনার প্রথম সাক্ষী হয়। রজনীর বস রামাও তখন সেখানে ছিল। রাজীব রামাকে জানায় হিউম্যান জেনেটিক্সে এটা একটা মিরাকেল। রামাকে দেখাতে নিয়ে আসলে খেয়াল করে বাচ্চাটা সেখানে নেই, কারণ রাজনীর বাবা মা বুঝতে পারে যে রাজনীকে নিয়ে পালিয়ে গিয়েছিল। রাজীব চেয়েছিল রাজনীর ডিএনএ ব্যবহার করে জেনেটিক্সের নতুন ইতিহাস রচনা করবে, কিন্তু সেই সময়টা সে আর পায়নি। এবার সে আর সেটা হাতছাড়া করবে না। রাজনী বেশ ঘাবড়ে যায় যে সে এখন কি করবে। রামা কেবিনের সব পর্দা নামিয়ে দেয়। রাজনী হোয়াটসঅ্যাপে ছেলে রাজনীকে মেসেজ করে রাখে, আর রাজীব ইন্টারন্যাশনাল কনফারেন্সে কল করে তার টিমকে এই অদ্ভুত ডিএনএ সম্পর্কে জানায়। রাজীব বলে, তোমাদের কথা দিয়েছিলাম না মিরাকেল দেখাবো, এখনই উপযুক্ত সময়, বলেই মনিটর রাজনীর দিকে ঘুরিয়ে দেয়। রাজীব বলে, তুমি এই পরিবর্তন হয়ে দেখিয়ে দাও। রাজনী আমতামতা করে বলে, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না, আমাকে যেতে দিন। রাজীব হুমকি দিয়ে বলে, তুমি ছেলে হয়ে যাও, এটা এখন কোটি কোটি টাকার ব্যাপার, আপাতত পরিবর্তন হয়ে যাও, পরেরটা আমি দেখে নিব। রাজীব প্রেসার দিতেই থাকে। রাজনী উঠে গেলেই রাজীব রেগে টেবিলের উপর জোরে এক থাবা দেয়। রাজনী ভয়ে চেয়ার নিয়ে উল্টে পড়ে যায়। সাথে সাথেই তার হার্ট রেট বদলে যায়, আর সে হয়ে যায় ছেলে রাজনী। আর এই চমৎকার বিষয়টা সবাই দেখে অবাক হয়ে যায়। তবে ছেলে রাজনী তো আর কিছুই জানে না। রাজীব অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার কি কিছুই মনে নেই এখানে কি হয়েছিল? রাজনী না বললে রাজীব বলে, আমি তোমাকে ওই একই অফার দিচ্ছি। আমাকে সাহায্য করলে তোমার শরীর ফিরে পাবে। সময়ে সময়ে তোমার অপ্রয়োজনীয় পরিবর্তনের কোনো দরকার পড়বে না। আমি একমাত্র এই কাজ করতে পারবো। তবে তারপর তোমার শরীরে শুধুমাত্র একজনই থাকতে পারবে। রাজনী নিজের আইডি কার্ড দেখে জিজ্ঞেস করে, ও কি বলেছে? ওর উত্তরই আমার উত্তর। রাজনী মোবাইলে চেক করে মেসেজ পড়ে বলে, শুনেছি তোমার কাছে কিসের ভিডিও আছে, সেটা ডিলিট করবে নাকি আমাকে বাধ্য করতে হবে? রামা রাজনীর গলা চেপে ধরতেই রাজনী রামাকে ধরে টেবিলের উপর দেয় এক আছাড়। ভয়ে রাজীব সরে যায়। রাজনী জিজ্ঞেস করে, তোমারও কি মার খেতে হবে নাকি? রাজীব ভয়ে ভিডিও ডিলিট করে দেয়। রাজনী বলে, দেখো, আমার সাথে 1+1 এর অফার খেলতে আসবে না, অনেক লড়াই হবে, তাই সাবধান। রাজনী রাজীবের উপর বিশ্বাস না থাকায় সেবার ল্যাপটপটাই ভেঙে ফেলে। কেবিন থেকে বের হওয়ার সময় মনে পড়ে এমন ড্রেসে বের হলে সমস্যা, তাই রাজীবের জামা কাপড় পরে রাজনী সেখান থেকে হাসতে হাসতে বের হয়। রাজনী প্রিয়ার সাথে দেখা করার জন্য এক ঝাঁক ফুলের তোড়া নিয়ে প্রিয়ার বাসায় আসে। প্রিয়া ওয়াইন হাতে নাইট স্যুট পরে নেমে আসে। রাজনী প্রিয়াকে এমন রূপে দেখে দূরে থাকতে বলে, কারণ কাছে আসলেই তার হার্টবিট বেড়ে যাবে আর আবারও সে মেয়ে হয়ে যাবে। রাতে চলে যেতে গেলেই প্রিয়া তার বারণ না শুনে তার কাছে এসে একটা ট্যাবলেট দেয়। এই ট্যাবলেটটা আসলে প্রিয়াকে কার্তিক দিয়েছে। কার্তিক জানায়, যখন আবেগ মানে ইমোশন বেশি হয়ে যায় তখনই শুধুমাত্র এই পরিবর্তন হয়। অনেক রিসার্চের পর একটা স্থায়ী সমাধান পাওয়া গেছে। একটা ট্যাবলেট 3 থেকে 4 ঘন্টা এই পরিবর্তনকে ধরে রাখতে পারবে। একদিনে 3টা ট্যাবলেট নেওয়া সম্ভব। এর থেকে বেশি খেলে বড় কোনো সমস্যা হতে পারে, তাই সাবধান। প্রিয়া জিজ্ঞেস করে, তুমি কি শিওর? কার্তিক বলে, আমি কি শিওর না হয়ে কথা বলবো নাকি? প্রিয়া দেখে বোতলের মাত্র 3টা ট্যাবলেট। কার্তিক এসে বলে, অত সহজ না, বুঝেছো? আগের মতোই 12 ঘন্টা টাইমিং চলবে, এর বেশি তুমি ওকে পাবে না, কারণ বাকি 12 ঘন্টা ও আমার। রাজনী ওষুধটা খেয়ে নেয়, কিন্তু বিশ্বাস করতে না পারায় প্রিয়াকে কাছে যেতে মানা করে। কিন্তু প্রিয়া বারণ না শুনেই তার কাছে যায়। ভোরবেলায় প্রিয়ার কাছে এক কল আসে, আর প্রিয়া বেশ চিন্তায় পড়ে যায়। প্রিয়া রাজনীকে শ্মশান ঘাটে নিয়ে যায়। লক্ষ্মী, যে প্রিয়ার বাসায় কাজ করত, সে অঝরে কান্না করছে, কারণ তাকে দত্তক নেওয়া বাবা মা মারা গেছে। গ্রামের বাড়ি যাওয়ার কথা বলে তারা বের হয়েছিল, কিন্তু যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে মারা যায়। এই কথা শুনে রাজনীর নিজের বাবা মায়ের কথাও মনে পড়ে যায়। তারাও এভাবেই বাসা ছেড়ে বের হয়ে যায়, আর পরে আর কখনো ফিরে আসেনি। রাজনীর চিতার সামনে দাঁড়ানোর সাহস হয় না, তাই প্রিয়াকে বলে, তুমি লক্ষ্মীর কাছে যাও, আমি এখানেই আছি। দূর থেকে রাজনী লক্ষ্মীর কান্না দেখে লক্ষ্মীর মধ্যে রাজনীকে খুঁজে পায়। সেদিন রাজনীও একা একা এমন ভাবেই হয়তো কান্না করেছিল। রাজনী তার ভুল বুঝতে পারে। সেদিন খামোখা সে রাজনীর উপর রাগ করেছিল। কেন রাজনী একদিন অপেক্ষা করলো না? কেন বাবা মাকে শেষ দেখার সুযোগ করে দিল না? রাগ করে শুধুমাত্র শরীর ছাড়া রাজনীর সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। সেদিন সে বুঝতে পারেনি যে একা রাজনীর জন্য বাবা মায়ের চলে যাওয়ার এই কষ্ট মেনে নেওয়াটা কতটা যন্ত্রণা ছিল। সেই যন্ত্রণা সে ছেলে রাজনীকে দিতে চায়নি, এজন্যই সে অপেক্ষা করেনি। লক্ষ্মী চিতায় আগুন দিতে গেলেই পণ্ডিত বলে, তুমি তো মেয়ে মানুষ দিয়ে এসব হবে না।
রাজনী কান্না করতে করতে আগুন দিতে এগিয়ে আসে। সেদিন যেই কাজটা সে করতে পারেনি আজ সে সেটা করে দিল। লক্ষ্মীর মাঝে রাজনী মেয়ে রাজনীকেই দেখতে পায়। নিজের বাবা আর মা না হোক, বোনের মতো লক্ষ্মীর বাবা মায়ের চিতায় আগুন দিতে পেরে রাজনী প্রিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। শ্মশান থেকে ফিরে রাজনী বলে, এখন বুঝতে পারছি সেদিন রাজনী একা কতটা কষ্ট পেয়েছিল। এত বছর ধরে যেই রাগ আমার ভেতরে ছিল সেটা চলে গেছে। এখন আমার মনে শান্তি লাগছে, আর এটা তোমার জন্য হয়েছে বলেই কান্না করে প্রিয়া সান্ত্বনা দিয়ে বলে, তোমাকে এমন কান্নায় মানায় না। রাজনী বলে, তোমার সাথে কান্না করলে সমস্যা নেই। প্রিয়া বলে, এখন যাও, সময় শেষ হয়ে গেছে, 12 ঘন্টা হয়ে গেছে, ওষুধও নেই, কার্তিকও অপেক্ষা করছে। রাজনী কথা দেয় আবার যখন সে ফিরে আসবে সে অবশ্যই প্রিয়ার কাছে আসবে। প্রিয়া পেছনে তাকালেই রাজনীকে দেখতে পাবে। রাজনীকে পেয়ে কার্তিক জানায় সে রাজীবের সাথে কথা বলেছে। রাজনী সহ কার্তিক নিজেও রিজাইন করে দিয়েছে, তাই এখন দুজনের কারো কাছে কোনো চাকরি নেই। রাজনী তাদের ক্যারিয়ার নিয়ে চিন্তায় পড়ে গেলে কার্তিক সান্ত্বনা দিয়ে বলে, আমরা এই জায়গা ছেড়ে চলে যাব, তুমি এসব নিয়ে চিন্তা করো না। এই যে আমাদের আবিষ্কার 100% কাজ দিয়েছে। প্রিয়ার সাথে কথা বলেছি, রাজনী অনেক কান্না করেছে, কিন্তু প্রিয়া তাকে সামলে নিয়েছে। রাজনী বলে, বাবা মা চলে যাওয়ার পর ও এমন ভেঙে পড়বে আমি বুঝতে পারিনি। ও যা অনুভব করে আমিও সেটা অনুভব করতে পারি। প্রিয়াই ওকে একদম বদলে দিয়েছে, প্রিয়াই ওর জন্য সবচেয়ে ভালো। কার্তিক রাজনীকে ওষুধটা খেতে দেয়। এরপর চোখ বেঁধে একটা বোটে ফুল আর লাইট দিয়ে সাজিয়ে সমুদ্রের মাঝে নিয়ে আসে। রাজনী চোখের পট্টি খুলে বলে, তুমি রাতের চাঁদ দেখনি বলেছিলে না? রাজনী উপরের দিকে তাকাতে গেলেই কার্তিক কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। 12টা বাজলেই বলে, এবার দেখো, আজ রাজনীর জন্মদিন, তাই রাজনীকে জীবনের এমন সুন্দর একটা মুহূর্ত আর সারপ্রাইজ দিতে কার্তিকের এত আয়োজন। গান গিয়ে উইশ করে কেক কাটে। এই বোটটা ঘিরে আরো কয়েকটা বোট ভাড়া করে রাজনীকে উইশ করে। কেক কেটে দুজন সেখানে কিছুক্ষণ সময় কাটায়। খুশিতে রাজনী কার্তিককে জড়িয়ে ধরে। বাসায় ফেরার পথে কার্তিক জিজ্ঞেস করে, কেমন লাগলো এই সারপ্রাইজ? রাজনী খুশি হয়ে বলে, একদম স্বপ্নের মতো। আচমকায় একটা গাড়ি তাদের সামনে এসে দাঁড়ায়। কার্তিক জোরে ব্রেক করে, পেছনে সরতে গেলেই খেয়াল করে পেছনে আরো একটা গাড়ি তাদেরকে ঘিরে ধরেছে। দুজনেই বুঝতে পারে এটা সেই রাজীবেরই কাজ। অনেকগুলো গুন্ডা গাড়ি থেকে নেমে কার্তিকের গাড়ি ভাঙচুর করতে শুরু করে দেয়। কার্তিককে বের করে লাঠি দিয়ে মেরে মুখ থেকে রক্ত বের করে দেয়। রাজনীকে ধরে গাড়ির সাথে জোরে একটা বাড়ি মারে। কার্তিকের শরীরে নড়ার মতো শক্তিও থাকে না। রামা গুন্ডাদেরকে বলে, মেয়েটাকে গাড়িতে তোলো। গুন্ডারা রাজনীকে নিয়ে চলে যায় আর কার্তিক সেই শুনশান রাস্তায় সেভাবেই পড়ে থাকে। সুদূর এক ফ্যাক্টরিতে রাজীব ফোনে কাউকে বলছে, মেয়েটাকে পেয়ে গেছি, কালকের মধ্যেই টিম পৌঁছে গেলে সবকিছু আমাদের মতোই হবে। তখন এই রাজনীর জ্ঞান ফিরলে রাজীবকে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? রাজীব রামাকে বলে, তুমি ওর মাথায় মারোনি, মেডুলা অবলঙ্গটা সেখানেই থাকে, তাহলে ক্ষণিকের জন্য ওর মেমোরি লস হয়ে যেত, তবে কোনো সমস্যা হতো না। কিছুক্ষণ পর আবারও সব ফিরে আসতো। রাজনী অনুরোধ করে বলে, আমাকে ছেড়ে দিন। রাজীব বলে, এমনটা করতে তুমি বাধ্য করেছো, আমি তো তোমাকে ভালোভাবেই বলেছিলাম, তোমার আরেক ভার্সনকে অফার দিয়েছিলাম, তোমরাই আমাকে উস্কে দিয়েছো। আমি তোমাদের দুজনের জেনেটিক স্যাম্পল চাই, কিন্তু আমি এটা করলে তোমাদের মধ্যে একজনই থাকবে। আমি খুব ভালো করে জানি, এজন্যই তুমি তোমার টুইন ডিএনএ রিসার্চটাকে কমপ্লিট করোনি। ইনভেস্টররা কালই ডিল করতে আসবে, স্যাম্পল পেলে আমার ব্যাংকে টাকা পৌঁছে যাবে, ব্যাস আমি এটুকুই চাই। রাজনী বলে, এটা অনৈতিক কাজ, আপনি আমাকে কিংবা আরেকজনকে বাধ্য করতে পারবেন না, বিশেষ করে ছেলে রাজনীকে তো কখনোই বাধ্য করতে পারবেন না। রাজীব শয়তানের মতো হেসে বলে, তোমার ওই বয়ফ্রেন্ড আসলেই জিনিয়াস, সে রিসার্চ করে একদম পারফেক্ট ঔষধটাই বানিয়েছে। রিসার্চ করে ক্লান্ত হয়ে কার্তিক যখন ঘুমিয়ে পড়েছিল, রাজীব তখন লুকিয়ে তার রিসার্চ আর ওষুধের ফর্মুলা দেখে ফেলে। তাই রাজীব সেই ফর্মুলা ব্যবহার করে ইনজেকশন বানিয়ে সেটা রাজনীকে পুশ করে দিয়েছে। তাই এখন সে আর ছেলে রাজনীতে কখনোই ফিরে আসবে না। রাজনীর হঠাৎ মনে পড়ে ছেলে রাজনী তাকে ভয়েস মেসেজে বলেছিল, আমার জন্য তুমি এতদিন অনেক কষ্ট পেয়েছ, কথা দিচ্ছি আর কখনোই তোমার কষ্টের কারণ হব না। আজ প্রথমবার আমার তোমাকে সামনাসামনি দেখতে ইচ্ছে করছে, শুভ জন্মদিন। একটা কথা মনে রেখো, কখনো যদি তুমি বিপদে পড়ো আর আমাকে প্রয়োজন হয়, তাহলে 2 মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ করে নিও, আমি চলে আসবো, তখন কোনো ঔষধ কাজ করবে না। রাজনীর কথা মতো মেয়ে রাজনী নিঃশ্বাস বন্ধ করে ঠিকই, কিন্তু একজনের পক্ষে 2 মিনিট নিঃশ্বাস বন্ধ করে রাখা কি আসলেই সম্ভব? তাই সেও হার মেনে নেয়। তাকে এসব করতে দেখে রাজীব মজা নিয়ে বলে, যোগা করছো নাকি? কোনো লাভ হবে না বলে ডক্টরদেরকে জেনেটিক স্যাম্পল কালেক্ট করতে শুরু করতে বলে। আর কোনো উপায় না পেয়ে রাজনী এবার 2 চোখ বুঝে নিঃশ্বাস বন্ধ করে নেয়। 2 মিনিট হতেই ডিএনএ বদলাতে শুরু করে, সাথে সাথে মেয়ে রাজনী বদলে ছেলে রাজনী হয়ে যায়। রাজনী তাকাতেই নিজেকে বাধা অবস্থায় দেখে রাগে পা টান দিতেই টেপ ছিঁড়ে যায়। ব্যাস সব কটাকে মেরে সোজা করতে থাকে, কিন্তু হঠাৎই 3-4 জন এসে তাকে চেপে ধরলে সে আর নড়তে পারে না। রাজীব রেগে বলে, তোমার নিশ্চয়ই কিছু মনে নেই, আবারও আমাকে সব বলতে হবে। সে কিছু বলতেই যাবে, তখনই রাজীবের ফোন বেজে ওঠে। রামা কল রিসিভ করতেই রাজু বলে, আমি রাজু স্টিল থেকে রাজু বলছি। রাজনীর কোনো খোঁজ না থাকায় চিন্তা হচ্ছিল, এবার খোঁজ পেয়ে আমার লোক পাঠিয়েছি।
তখনই বেশ কিছু বডি বিল্ডার সেখানে পৌঁছায়। ব্যাস এরা আসতেই রাজনী সব কটাকে ধাক্কা দিয়ে ফেলে মারতে থাকে। মারামারির মাঝে রাজনীর হঠাৎ মনে পড়ে তার ফোনের কথা। তাড়াতাড়ি ফোন খুঁজে প্রিয়াকে কল দিয়ে বলে, তোমাকে লোকেশন পাঠাচ্ছি, জলদি এসে আমাকে নিয়ে যাও, বলেই মারতে থাকে। রাজীব হঠাৎ ভারী কাঠের টুকরো দিয়ে রাজনীকে মারলে রাজনী রেগে টেবিলের তার মাথা চেপে ধরে। শয়তান রাজীব পাশেই সিজার নাইফ পেয়ে সেটা আচমকায় রাজনীর হার্টে গেঁথে দেয়। ক্ষণিকের জন্য রাজনী স্তব্ধ হয়ে যায়। এরপর নিজেকে কিছুটা সামলে চাকু বের করে রাজীবকে ওই চাকু দিয়ে ইচ্ছা মতো কোপ দেয়। একটা কোপ রাজীবের গলায় লাগলে সে মেঝেতে পড়ে যায়। রাজনী বুঝে যায় তার কাছে সময় খুব কম, তাই সামনেই হাই ভোল্টেজের কারেন্টের তার দেখে সেটা বহু কষ্টে টেনে বুকের উপর রেখে নিজেকে শক দেয়, যেন প্রিয়া আস্তে আস্তে তার হার্ট সচল থাকে। আর হার্টের গতি দ্রুত হতেই মেয়ে রাজনী চলে আসে। রাজনী সেখানেই জ্ঞান হারায়। রাজু আর প্রিয়া রাজনীকে সেই অবস্থায় দেখে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে আসে। প্রিয়া তার পরিচিত সবচেয়ে বড় কার্ডিওলজিস্টকে ডেকে আনে। কার্তিকের তখন রাস্তায় হুঁশ ফেরে। বহু কষ্টে হেঁটে সামনেই একটা চায়ের দোকান দেখে সেখানে এসেই পড়ে যায়। দোকানে তাকে উঠিয়ে তার কথা মতো প্রিয়াকে কল দিলে প্রিয়া সেই লোকেশনে অ্যাম্বুলেন্স পাঠায়। অ্যাম্বুলেন্সে কার্তিককে যখন আনা হয় তখন তার হুঁশ নেই। ব্যান্ডেজ আর ওষুধ দেওয়ার পর কার্তিকের জ্ঞান ফিরতেই সে সেই অবস্থায় ছুটে আসে তার রাজনীকে দেখতে। ডক্টর প্রিয়াকে জানায় এভাবে আর বেশিক্ষণ রাজনীকে বাঁচাতে পারবে না। তার হার্টের অবস্থা খুবই নাজুক। হার্ট ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে তাকে বাঁচানো সম্ভব, তবে এত কম সময়ে হার্টের ব্যবস্থা করা কোনোদিনও সম্ভব না। তাই আমি তোমাকে মিথ্যা আশা দেব না। প্রিয়া কি যেন একটা ভেবে এত বছর পর তার বাবাকে কল দিয়ে একটা সাহায্য চায়। কয়েক ঘন্টা পরেই হার্ট চলে আসে। রাজনীর জন্য হার্টের ব্যবস্থা হয়ে যায় দেখে কার্তিক বাচ্চাদের মতো কান্না করে দেয়। দীর্ঘ কয়েক ঘন্টার অপারেশনের পর ফাইনালি ডক্টর জানায় রাজনী এখন ঝুঁকি থেকে বাইরে, তবে নতুন হার্টটা তার শরীরের অর্গানের সাথে খাপ খাওয়াতে সময় লাগবে। আমি জানি হার্টটা অবৈধভাবে আনা হয়েছে, কিন্তু এটা একটা জীবনের ব্যাপার, তাই আমি কিছুই বলবো না। রাজনীর জ্ঞান ফিরতেই কার্তিক বলে, তুমি গত 3 সপ্তাহ ধরে এখানে আছো। রাজনী জিজ্ঞেস করে, এর মধ্যে ছেলে রাজনী কি একবারও আসেনি? কার্তিক বলে, না, প্রিয়া তোমাকে এটা দিয়েছে, বলেছে রাজনী আসলেই তাকে এটা দিতে। রাজনী দেখে নোটে লেখা, তোমাকে আমি অনেক ভালোবাসি রাজনী, যদি কখনো তুমি ফিরে আসো তখন কি আমাকে বিয়ে করবে? বক্সের মধ্যে একটা আংটি। বেশ কয়েকদিন কেটে যায়, ছেলে রাজনী এখনো আসেনি। রাজনী আফসোস করে বলে, যখন আমরা একসাথে ছিলাম তখন একে অপরকে সহ্য করতে পারতাম না, যখন থেকে একে অপরকে বোঝা শুরু করলাম সে আর আসলো না, বলেই রাজনী কান্না শুরু করে দেয়। কার্তিক প্রিয়ার সাথে দেখা করতে এসে জানায় রাজনী এখনো বেশ দুর্বল, তবে সে ছেলে রাজনীকে খুব মিস করে, তার জন্য অনেক কান্না করে। প্রিয়া তার রাজনীকে তো আর পেল না, তাই কার্তিককে বলে, তোমরা বিয়ে করে নাও, দেরি কেন করছো? কয়েকদিন পর কার্তিক আর রাজনীর বিয়েতে প্রিয়া এসে একটা অডি গাড়ি গিফট করে। কার্তিককে তার বাবা ডাকলেই সে চলে যায়। প্রিয়া কাঁদো কাঁদো কণ্ঠে রাজনীকে জিজ্ঞেস করে, তোমার হৃদয় কি বলে? রাজনী কি তোমার মধ্যে আছে? রাজনী বলে, আমাদের এক করার হৃদয়টা তো বদলে গেছে, এজন্যই হয়তো রাজনী আর কোনোদিনও আসবে না। প্রিয়া রাজনীর কপালে চুমু দিয়ে নিচে চলে আসে। কার্তিক আর রাজনী তখন হাসি খুশি বিয়ে করছে। প্রিয়া তখন তার রাজনীকে হারানোর যন্ত্রণায় তিলে তিলে শেষ হচ্ছে। তার এখনো মনে হয় রাজনী তার আশেপাশেই আছে, কিন্তু রাজনীকে কোথাও দেখতে পায় না। এক বুক যন্ত্রণা আর রাজনীকে কোনোদিনও দেখতে না পারার কষ্ট নিয়ে প্রিয়া চলে যায়। রাজনী কথা দিয়েছিল প্রিয়া পেছনে তাকালেই রাজনীকে দেখতে পাবে, কিন্তু আজ পেছনে তাকালেও তাকে পাওয়া যায় না। বেশ কয়েকদিন পর রাজনী জানায় যে সে প্রেগনেন্ট। আজ রাজনীর মেয়ের নামকরণের অনুষ্ঠান। তার নাম রাখা হয় কামলি। কিন্তু প্রিয়া যখনই এসে কামলির হাত ধরে সাথে সাথেই তীব্র আলো জ্বলে ওঠে। দেখা যায় কামলি কামাল হয়ে গেছে, মানে আবারও টুইন ডিএনএ ফিরে এসেছে। এটা কোনো কথা? এবার না জানি আবার কি পাগলামি শুরু হয়ে যাবে। আর গাইস, এই মুভিটা এখানেই শেষ হয়, তবে বোঝাই যাচ্ছে এটার পার্ট 2 হয়তো আসবে। তো গাইস, এই ছিল আজকের এক্সপ্লেনেশন। অসাধারণ সিনেমা, অসাধারণ, যদিও কাল্পনিক কিন্তু খুব সুন্দর, নতুন কাহিনী, ইউনিক কাহিনী। সো আমার কাছে তো ভালো লেগেছে। আপনাদের কাছে এই কাহিনী কেমন লাগলো আর আমার করা এক্সপ্লেনেশন, ভয়েস কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে নতুন অথবা পুরাতন কোনো ইউনিক মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সিনেমা এক্সবিডির সাথেই থাকুন। খোদা হাফেজ।